প্রতিবাদ যখন নিজেদের স্বার্থের জন্য না হয়ে জনমানুষের জন্য হয় তখন তাকে বলা হয় গণপ্রতিরোধ। সুপ্রিয় দর্শক, এমনই একজন প্রতিবাদী মানুষ আজ আমাদের মাঝে উপস্থিত আছেন, যাকে আমরা বরাবরই জনগণের জন্য কথা বলতে দেখতে পাই। তিনি আমাদের সকলের পরিচিত মুখ, তার সঙ্গে পরিচয় করিয়ে দেবই। তবে তার সাথেই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 9-এর বিশেষ ঈদ আয়োজন আমার রাজনীতি আমার পরিবারে। পুরো অনুষ্ঠান জুড়েই সঙ্গে আছি আমি নামিরা আহমেদ, এবং আজ আমাদের মাঝে অতিথি হয়ে আছেন রাজনীতিবিদ নীলুফার চৌধুরী মনি এবং তার সন্তান ওয়াসি হক আজান। দুজনকেই স্বাগত। আচ্ছা, শুরুতেই আমি আপনার কাছে আসব। আপনার বেড়ে ওঠা জামালপুরে এবং তার সাথেই আপনি একজন রাজনৈতিক পরিবারেই আপনার বেড়ে ওঠা। আমরা জানি যারা রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠে তাদের ঈদ আনন্দ সবকিছু আসলে সাধারণ মানুষকে কেন্দ্র করে হয়। তো আপনার ঈদটা আসলে কেমন কাটতো? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন এবং সবাইকে ঈদ মোবারক। বিশেষ করে জামালপুরের অধিবাসীদেরকে ঈদ মোবারক। আমি ছোটবেলা থেকে রাজনৈতিক পরিসরেই আমার বেড়ে ওঠা, তো বুঝেনি রাজনৈতিক পরিসর মানে। আর আমাদের ওই সময়টাও খুব একটা ভালো সময় ছিল না, অস্থিতিশীল সময় ছিল। যখন আমার সত্যিকার অর্থে কিশোরী বয়সটা, যখন আমি বুঝি, তখন এরশাদ ক্ষমতায় এসেছেন, ক্ষমতা ছিনিয়ে নিয়েছেন। সেই সময় সব রাজনীতি বন্ধ, সব কথা বলা ওরকম, কেউ কারোর সাথে জোরে কথা পর্যন্ত বলে না। ওই পরিবেশে আমার স্কুলটা শেষ হয়, কলেজ হয় ওখানে, তারপরে বিশ্ববিদ্যালয়ে আসি। তখনও এরশাদ জীবন্ত আপনার স্বৈরাচার। তো সেই এসেই দেখি তো ডামাডোল সেই আন্দোলনের মিছিল মিটিং। তো একটা সময় আমাকেও হাতছানি দিয়ে ডাকতো, কারণ আমি তো আগে থেকেই জানি রাজনীতি কেমন। তো সেই জামালপুরে তখন অনেকটাই রাজনীতি বন্ধ ছিল এরশাদ যখন প্রথম ক্ষমতায় আসছে। তারপর যখন চালু হলো কলেজে, তখন আমরা কিছুদিন রাজনীতি করেছি। তারপর বিশ্ববিদ্যালয়ে এসে সম্পূর্ণরূপেই রাজনীতিতে, মনের অজান্তেই রাজনীতি হয়ে গেল। কারণ সকালের মিছিল থেকে বলা হতো যে কোনো সময় আরেকজন দেখা গেল কিছুক্ষণ পরে অ্যারেস্ট হয়েছে, সেটার জন্য আরেকটা মিছিল। তারপরে এরশাদ এমন একটা খারাপ কাজ করে ফেলেছে, সেটার জন্য আরেকবার সন্ধ্যাবেলা মিছিল। তারপরে এমন কিছু হয়েছে, আবার অ্যারেস্ট হয়েছে ওই মিছিল থেকে। তখন রাতে আবার হলে থাকতাম আমি, আবাসিক ছাত্রী। তো হলে আবার মিছিল করা, এই যে 2 বেলা 3 বেলা মিছিল করতে করতে কখন যে আমি মিছিলের কর্মী থেকে কখন যে রাজনীতি আমাকে মানে সম্পূর্ণরূপে খেয়ে ফেললো বলা চলে, সেটা বুঝতে এই সময়টা লেগে গেল। বাহ, চমৎকার। আমরা আরো বিষয় নিয়ে শুনবো, তবে এখন একটু তার সঙ্গেও কথা বলি। আমাদের অনুষ্ঠানের নতুন অতিথি আমি বলবো, কারণ তাকে তো আমরা টেলিভিশনের পর্দায় দেখি না। আপনার কাছে আসবো, আপনার ঈদটা আসলে কেমন কাটে? ঈদে ছোটবেলা থেকেই আমরা সচরাচর গ্রামে যাই, আমার দাদা বাড়িতে যাই। স্পেশালি যদি কুরবানি ঈদের কথা বলি, গরু কুরবানি হয়। আমার কাছে মনে হয় বাংলাদেশে ঈদের কালচারটা ইজ ভেরি ভেরি নাইস। আম্মু ছোটবেলা থেকে বলতো যাও কুরবানি দেখো, বা এখন যেহেতু বড় হয়েছে আম্মু বলে একটু তোমার মানে এক্সপিরিয়েন্স নিতে হবে, তোমার একটু কাটাকাটিতে হেল্প করতে হবে। বাট এটা একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার। এই কালচারটা আমার কাছে খুব ভালো লাগে, এটা দিয়ে কেটে যায়। গ্রামে যাই। আচ্ছা, যে আম্মু বলে কাটাকাটিতে হেল্প করতে হবে, হেল্প কি এখন অবধি করা হয়েছে? এখন অবধি করা হয় না। প্রত্যেক বছর আমি বলি মা প্লিজ নেক্সট ইয়ার প্রিপারেশন চলছে। দেখা যাক কবে প্রথম গরু মাংসটা কাটতে পারি। আবার একটু আপনার কাছে আসি, সেটা হচ্ছে জামালপুরে বেড়ে ওঠার পরে যখন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলেন, আপনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। সেখান থেকে আপনি আইন বিভাগেও পড়াশোনা করেছেন। এত কিছু ম্যানেজ করতেন কিভাবে? তার পাশাপাশি আপনি রাজনীতিতে তখন থেকে সক্রিয় ছিলেন। এই এরশাদ মানুষের জন্য ওইভাবে কাজ করছে না, জবরদস্তি করে ক্ষমতা দখল করে রেখেছে বলেই এত আন্দোলন হচ্ছে। তার মানে মানুষের জন্য কাজ করাটা, সরাসরি এখানে কাজ করতে পারলে ভালোই তো। একদম সরাসরি মানুষের সাথে একদম হার্ট টু হার্ট পৌঁছে যাওয়া যায়, মানুষের পালসে আপনার হাত দেওয়া যায়, যে পালসের খবর জেনে সমস্ত দেশ নিয়ে চিন্তা করা যায়। তো এটা তো আসলে খারাপ না। এখানে কাজ করলে যদি কাজের পরিধিটা আমার জন্য সহজতর হয়,
তাহলে আমার জন্য বোধহয় খারাপ হবে না। আচ্ছা। আমি কিন্তু তখনই মানে অনেকটা ছোটবেলা যেমন অনেকটা সময় সবারই কিন্তু এক এক রকম হবি থাকে, এক এক সময় এইম থাকে যে আমি এইটা হব ওইটা আচ্ছা, হব, আপনার aim আস্তে কি আস্তে ছিল? এইম কিন্তু কেটে কেটে যায়, কেটে আবার নতুন এইমটা জয়েন করে। তো ওই জয়েন করে তখন মনে হলো যে রাজনীতি করলে যেহেতু জনগণের কাছাকাছি যাওয়া যায়, একসময় আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তো এই জনগণের জন্য সেবা করে সরাসরি যদি যেতে পারি এটা মন্দ কি। আর আরেকটা জিনিস আমাকে খুব প্রভাবিত করতো, সেটা হলো যে আমি খেয়াল করতাম যে একটা অনিয়ম আমাদের কাছে, অনিয়মটা যখন চালু হয়ে যায় তখন অনিয়ম চাইলেই ইচ্ছা করলেই সাধারণ পিপল থেকে রুদ্ধ করা খুব কঠিন হয়ে যায়। কিন্তু যদি সৎ উদ্দেশ্য থাকে, যদি সে সংসদ সদস্য হয়, সে কিন্তু অনিয়মটাকে নিয়মে পরিণত করতে পারে। জয়যুক্ত হয়েছে বলে 3 বার একটা বিল আকারে দেশের জন্য, মানুষের উন্নয়নের জন্য কাজ করতে পারে। তো ওই জায়গাটা আমাকে খুব আকর্ষণ করেছে যে আমি তো এই কাজগুলো করতে পারলে জনগণের জন্য ভালো ভালো চিন্তা ছিল। যদিও ওই চিন্তাগুলো আমার জীবনের মানে সময়ে আমি ইমপ্লিমেন্ট করতে পারি নাই, সেই সুযোগ আমার হয় নাই। হয়তো হয় নাই বলেই আল্লাহ আমাকে এত স্বপ্ন দিয়েছিল, স্বপ্ন পূরণ না হওয়ার জন্য। তো সেটা চিন্তা করতাম। এইখান থেকে আমার রাজনীতিতে স্থায়ী হয়ে থাকা, এত ঝড়ের পরে প্রতিকূলের মাধ্যমেও আমরা কিন্তু নারীরা যারা রাজনীতি করি তারা ডাবল প্রতিকূলতা আমাদেরকে এবং সর্বক্ষেত্রে এই জিনিসটা ফেস করতে হয়। সব ক্ষেত্রে আমি যে নারী এটা প্রত্যেকটা রন্ধে রন্ধে আমাকে বুঝিয়ে দেওয়া হয় যে তুমি নারী। তো এই জায়গা থেকে কাজ করাটা কিন্তু খুব সহজতর ছিল না, বা এখনো নাই। এই যে 24 এত নারীরা রাত 2টা-3টায় মিছিল করলো, আমরা দেখলাম কি উত্তাল মিছিল, সামনে সব ছোট বোনরা, সব আমাদের সন্তানরা। এখন কিন্তু ওদেরকে আর দেখছি না, ওরা কিন্তু ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। আচ্ছা, এবার একটু আপনার কাছে আসি। আপনার মাকে যে এত মানুষ পছন্দ করে, এত জনগণের ভালোবাসা পায়, এটা তো নিঃসন্দেহে আপনি দেখেছেন, এটা কেমন লাগে? এটা মাঝে মাঝে আম্মুর সাথে ধরেন আমরা যখন বাইরে বের হই কোথাও, কোনো একটা মলে গেলাম বা কোনো কিছু করতে গেলাম বাইরে, তখন মেজরিটি অফ দ্য টাইম মানুষজন রাস্তাঘাটে দেখা হলে বলে আপনি মনিয়াপা না। তো তখন দেখা যায় অনেক সময় 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা সেই ব্যক্তিটা মানে আম্মুর সাথে কথা বলতেছে, আমরা ওখানে দাঁড়ায় আছি, একটু অকওয়ার্ড লাগে। কিন্তু এটা যতটা আমি আম্মুকে তখন বলি মা আমার ভালো লাগতেছে না, আমাকে যেতে পারি, ইন দি এন্ড অফ দ্য ডে আমার মার প্রতি আমার রেসপেক্ট ততটা বাড়তে থাকে। কারণ যখন দেখি যে মানুষ তাদের আউট অফ দেয়ার ওয়ে যে তাদের নিজেদের একটা কিছু কাজ করবে, কাজটা থামিয়ে রেখে আম্মুর কাছে কথা বলতে আসছে, আম্মুর সালাম নিতে আসছে, এটা দেখে মনে হয় যে আমি যদি এই লেভেলের সাকসেস কোনোদিন পাই বা মানুষের এই লেভেলের রেসপেক্টটা পাই। বাহ, চমৎকার। গল্প করছিলাম, আরো গল্প শুনবো, কথা বলবো আপনাদের সঙ্গে, তবে এখন সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতির। দর্শক, অনেক অজানা তথ্য জানলাম আজ, আরো জানবো, তবে এখন সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতির। কোথাও যাবেন না, চোখ রাখবেন চ্যানেল 9-এর বিশেষ ঈদ আয়োজন আমার রাজনীতি আমার পরিবারে। দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল 9-এর বিশেষ ঈদ আয়োজন আমার রাজনীতি আমার পরিবারে। পুরো অনুষ্ঠান জুড়েই সঙ্গে আছি আমি নামিরা আহমেদ, এবং আজ আমাদের মাঝে উপস্থিত আছেন রাজনীতিবিদ নীলুফার চৌধুরী মনি এবং তার সন্তান আজাদ। দুজনকে আরো একবার স্বাগত। এবার একটু আপনার কাছে আসি, সেটা হচ্ছে ঈদটা আসলে কোথায় করা হয়? জামালপুরে করা হয় না মানিকগঞ্জে করা হয়? কারণ আমরা জানি যে আপনার শ্বশুরবাড়ি হচ্ছে মানিকগঞ্জ, তো সেখানে কিভাবে করা হয়? আসলে ঈদটা আমি প্রায়োরিটি দেই পরিবারকে, এই কারণে যে পরিবার আমার জন্য অনেক কিছু করে। তো সেই পরিবারে আমার শ্বশুর এবং শাশুড়ি, তারা খুব বয়স্ক ছিলেন, শাশুড়ি যদি এখন নাই, তো ওনার কারণে আমাদেরকে মানিকগঞ্জ যেতেই হয়। বিশেষ করে কুরবানি ঈদটা, ওই কুরবানিটা তার বাবা আছে ওখানেই দেন, ওখানে গরিব মানুষরা বেশি ঢাকার চেয়ে, ওখানেই সব কিছু, আর গ্রামের মানুষ এলাকায় ওইখানে আয়োজনটা হয়। তো ঈদের দিন আমরা পরে বিকালে বা সন্ধ্যায়, যেহেতু কাছাকাছি, আমরা আগেই চলে যাই আগের দিন। তো ঈদের দিন আমরা সবাইকে মাংস টাংস বিল্ডি বন্টন করে তারপরে চলে আসি। তারপরে ঈদের পরে 1-2 দিন পরে আমরা জামালপুর যাই। তখন মানুষ যেভাবে আপনাকে ভালোবাসতো, এখন তো কাজের সুবাদে এখানে থাকা হচ্ছে, নিঃসন্দেহে ওখানেও যাতায়াত করা হয়, মানে
পরিবর্তন কি দেখতে পান আপনি তাদের মাঝে? গ্রামের মানুষরা না খুব এখন পর্যন্ত এখনো খুবই তারা মনের দিক থেকে খুব সরল এবং তারা এই জিনিসগুলো খুব ভালো বুঝে এবং তারা চায়, তারা খুব খুশি হয় আমি থাকলে, তারা চায় আমি তাদের সাথেই থাকি। কিন্তু এটুকু বুঝে যে পরিস্থিতি, আমি যেমন ধরেন সেন্ট্রালের কাজ করি, আমি টক শো করি, টেলিভিশনে কাজ করি, এই জিনিসগুলো তারা কিন্তু আমাকে ছাড় দেয়। আমি যখন কোনো দিন সন্ধ্যাবেলা প্রোগ্রাম করে যখন বলি যে আমাকে রাত 11টায় প্রোগ্রাম ধরতে হবে, আমাকে আজকে বিকাল 5টার মধ্যেই রওনা করতে হবে, 5-6 ঘন্টা লাগে আমাদের, তখন তারা কিন্তু বাকি প্রোগ্রামগুলো তোমরা চালায় যাও, আমি অ্যাডভান্স বক্তৃতা দিয়ে চলে যাচ্ছি বা কিছু, ওরা কিন্তু এটা খুব সুন্দরভাবে মেনে নেয় এবং ওরা সবাইকে বলে এই জিনিসগুলো। কোঅপারেশনটা, রাজনীতিতে কোঅপারেশনটা একটা বিশাল ব্যাপার। তো আরেকটা জিনিস হলো, যেমন ধরেন যে রাজনীতিক অনেক ক্ষেত্রে নেতারা একরকম কথা বলে, যায় আরেক রকম ভাবে। যেমন 3টার প্রোগ্রাম কোনো সময় 5টা-6টায় শুরু হয়, কিন্তু আমি ঠিক টাইম মেনটেন করার চেষ্টা করি। তো ওরা প্রথমে 1-2বার গিয়ে দেখি যে খালি লোকজন নাই, তারপরে ওরাও বুঝে যায় যখন যে না আমি সঠিক টাইমে আসবো, ওরা সঠিক টাইমে থাকে। এই জিনিসগুলো আমরাই ওদেরকে বিভিন্ন, হ্যাঁ সেটাই। বাহ, এবার একটু আপনার কাছে আসি। এই যে আপনার মায়ের সঙ্গে আপনি বসে আছেন, মা ছেলের একটা ভালোবাসা দেখা যাচ্ছে, দুজনে প্রায় একই রকম কালার পরে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি আপনার কাছ থেকে জানতেই চাই, আপনার স্কুল কলেজ বা যেই সেক্টরে আপনি পড়াশোনা করছেন, সেই সেক্টরের মানুষ আপনার মাকে নিয়ে কি বলে? আমার স্কুলে আমার মা যে রাজনীতির সাথে জড়িত বা আমার মা যে এত জনপ্রিয়, আমি আমার মায়ের নামটাই খুব একটা মানুষকে জানাতে চাই না, বিকজ আমার কাছে প্রাইভেসি ইজ ইম্পর্টেন্ট। সো আমি চাই না যে সবাই জানুক, কিন্তু যখন ওই ইমপ্যাক্টটা পড়ে, হ্যাঁ ইমপ্যাক্টটা পড়ে, কিন্তু যখন কারো মা এত লেভেলের জনপ্রিয় থাকে, যতটাই লুকানোর ট্রাই করা হোক না কেন, মানুষজন দিনের শেষে অনেক সময় জেনেই যায়। এই ক্ষেত্রে আমার ক্লাসমেটরাও অনেকেই জানে এবং আমার অনেক টিচাররাও জানে এবং আম্মুকে সবাই রেসপেক্ট করে। এবং মাঝে মাঝে আমার ক্লাসমেটরা যখন আমার ক্লোজ ফ্রেন্ডরা যারা জানে, তারা অনেক সময় আমার মাকে টিভিতে দেখে, সাথে সাথে ফোন নিয়ে রেকর্ড করে বলবে, দোস্ত দেখ আন্টিকে টিভিতে দেখলাম। তো তখন আমি বললাম আমিও তো জানি না আমার মা যে এখন টিভিতে আছে, কারণ সবসময় তো জানি না। তো এই আমার ফ্রেন্ডরাও আমার মার টক শো বা আমার মা যখনই অনলাইনে টিভিতে যখনই কোনো অ্যাপিয়ারেন্স দেয়, তখনই তারাও আমাকে মনে করে দেয় অ্যাট অল টাইমস। আপনার কি রাজনীতিতে আসার ইচ্ছা আছে কিনা? রাজনীতি, আমার কাছে মনে হয় রাজনীতি দিয়ে মানুষকে সবচেয়ে, মানে এক লার্জ পপুলেশনকে সবচেয়ে ভালোভাবে ইম্প্যাক্ট করা যায়। বাট কারেন্টলি আমার ক্যারিয়ার প্যাথ হচ্ছে আমি মেডিসিন পড়তে চাই, সো আমার কারেন্ট ফোকাসই হচ্ছে ওটা। বাট ফিউচারে যদি এমন কোনো দিন আসে যেখানে আমার মনে হয় যে রাজনীতিতে ঢুকলে বেনিফিট হবে, দেশের বেনিফিট হবে বা আমি মানুষকে সাহায্য করতে পারবো, তাহলে কেন না, কিন্তু আপাতত আমি ফোকাসড অন মেডিসিন। বাহ, চমৎকার। আজকে যেহেতু ঈদের একটা দিন, ঈদকে কেন্দ্র করে আসলে কি কি করা হয়? বিশেষ করে মায়ের হাতের কোন খাবারটা আপনার পছন্দ, বা মা রান্না করে কিনা আপনার জন্য? মা ছোটবেলা থেকেই রান্না করে, নো ম্যাটার আম্মু কত বিজি থাকুক না কেন, আম্মু সব সময় টাইম বের করে আমাদের জন্য। সেক্ষেত্রে আম্মুর সব রান্নাই ভালো লাগে, কিন্তু আম্মুর আমার কাছে ফেভারিট খাবার যেটা আম্মু বানায় সেটা হচ্ছে খুবই কমন একটা জিনিস, এটা আম্মুর ডাল খুবই ভালো এবং এটা সবাই বলে। সো ইটস আমার কাছে আম্মু যত ভালো খাবারই রাঁধুক না কেন, পোলাও মাংস, আমার কাছে আম্মুর ডালটাই সবচেয়ে ভালো লাগবে। তাই আম্মু যখন দেখা যায় আম্মুর যেদিন কাজ কম থাকে, আম্মু বাসায় এসে ধর ডাল রাঁধলো, ডাল দিয়ে ভাত খেতে দিল, আমার কাছে ওটাই বেস্ট লাগে। আপনার ছেলের কাছ থেকে শুনলাম আপনার হাতের রান্না খুব ভালো এবং সে ডাল খুব পছন্দ করে। আপনার পরিবারের অন্যান্য সদস্যরা আসলে কোন খাবারটা পছন্দ করে? আপনার হাতের কোন রান্নাটা তারা বেশি ভালোবাসে? আমি আসলে সবই হলো ওই যে গুজামিল টাইপের রান্না করি। হ্যাঁ, আমি ওইভাবে প্রাতিষ্ঠানিকভাবে কিছু শিখি নাই। আরেকটা জিনিস হলো রান্না একটা আর্ট, এটা আমাকে বুঝতে হবে, বাট আমি তো এই সময়টা দিতে পারি না। আর্টের কাছে যাওয়ার জন্য যে মেন্টালিটি লাগে সেটা আমার নাই, যার কারণে অনেক সময় আমার রান্না ভীষণ খারাপ হয়। ধরেন আমি ফোনে কথা বলছি কারোর সাথে রাজনৈতিক, ওই টাইমে রান্নাটা পুড়ে গিয়ে শেষ, কমপ্লিট পুরা। আমি সামনেও হয়তো টের পেলাম না, এরকম প্রায় সময়ই হয়। তবে মাঝে মধ্যে যেটা
বুঝি যে ওরা গরুর মাংসটা পছন্দ করে খেতে আমার হাতের, এটা বলে যে এটাও বুঝতাম না, কারণ একটা সময় ওই ওর দাদার বাড়ি থেকেই সব খাবার দাবার চলে আসতো, রান্না করে ঈদের পরে পাঠাতো বেশি করে রান্না করে। তো একদিন হঠাৎ বলল ওর বাবা যে থাক রান্না করতে হবে না, ওইখানে আবার মাটির চুলায় রান্না করে, এটা আরেকটা অ্যাডভান্টেজ। তো বলে যে থাক লাগবে না। তা আমি বলছি কেন? বলে যে না তোমারটাই ভালো লাগে। তো এই যে আমি কখনোই ওইভাবে সুনাম করা আমাদের মধ্যে ওরকম নাই যে খুব ভালো হয়েছে বা কিছু, এটা করা উচিত, কিন্তু এটা হয় না। তো এটা বুঝলাম যে যখন বললো যে তাদের একদম এক্সপেরিয়েন্স রাঁধুনিদের, মানে আমার ননাস বা কি বলে যা এদের ওইভাবে রান্না, তো আমার শাশুড়ি থাকতে সবসময় এইটা করতেন উনি। তো এখন এটার জন্য যখন সাহেব বলে যে না তুমি বাসায় রান্না করো ওইটাই বেটার, তো তখন মনে হলো যে বোধহয় আমি পারি। এই আচ্ছা, ভাইয়ার প্রসঙ্গ যেহেতু চলেই আসলো, ভাইয়ার সাথে কি আপনার পূর্ব পরিচয় ছিল? ছিল, আমরা আসলে ইয়ারমেট ছিলাম, তো একই ইউনিভার্সিটিতে, এবং হলে থাকা ছেলে মেয়েদের বিকালবেলা তো একটু হাঁটার জন্য সামনে আসলে দেখা হয়েই যেত। আর একই দলের সাপোর্টারদের তো প্রায় ইয়ারমেট হলে তো চেনাই যায়, সবাই সবার বন্ধু, ওইভাবে বেশ ভালো সব পরিচিত ছিলাম। তো তারপরে আস্তে আস্তে পরিচিত থেকে বিয়ে পর্যন্ত আসলো। হ্যাঁ, এই কতটুকু সাপোর্ট পেয়েছেন আপনি তার কাছে? আমি রাজনৈতিক সাপোর্ট বলতে পারেন যে আমি 95% পেয়েছি। এটা আমার জন্য বিশাল অ্যাচিভমেন্ট, এই জায়গাটা যেটা অনেকের জন্য হয়তো কষ্ট হয়। আমার এই ব্যাপারটা আমি তার কাছ থেকে, এটা আমার ভীষণভাবে পজিটিভ। আমার বাবা এবং পরবর্তীতে আমার হাজব্যান্ড আমাকে রাজনীতিতে এই পর্যন্ত আসার পেছনে বেশ সহযোগিতা করেছে। আর এখন নিঃসন্দেহে ছেলেও সহযোগিতা করছে। ছেলে এবং মেয়ে আছে, মেয়ে এখন এখানে নাই, মেয়েও মাশাআল্লাহ দুইজনই আমাকে সাপোর্ট করে। মাঝে মাঝে আমি কষ্ট পাই দেখে, রাজনীতিতে আপনি বুঝেন যে আমাদের কণ্টাকীর্ণ পথ, সেই পথে চলতে গিয়ে ওরা খুব পাশে থাকে, ওরা বুঝে যে আমি এখন কষ্ট পাচ্ছি এই টাইমটা, ওরা তখন ফিল করে এবং ওরা তখন পছন্দ অপছন্দ ওদের বিবেচনায় করা শুরু করে। গল্প করছিলাম, আরো গল্প করব, তবে সময় যেহেতু স্বল্প, একটি বিরতি নিয়ে আসি। দর্শক, গল্পে আড্ডায় সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, চোখ রাখবেন চ্যানেল 9 এর পর্দায়। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল 9 এর বিশেষ ঈদ আয়োজন আমার রাজনীতি আমার পরিবারে। পুরো অনুষ্ঠান জুড়েই সঙ্গে আছে আমি নামিরা আহমেদ, এবং আজ আমাদের মাঝে উপস্থিত আছেন রাজনীতিবিদ নীলোফার চৌধুরী মনি এবং তার সন্তান আজান। দুজনকে আরও একবার স্বাগত। আমি এবার একটু আপনার কাছে জানতেই চাই, আমার কাছে একটা ছোট্ট ইনফরমেশন আছে যে আপনি লেখালেখিও করেন বটে। অবশ্যই, হ্যাঁ, I'm very passionate about writing. I've gotten an award from the Commonwealth. আমার নিউজপেপারে লিখেছি, আমি আমার স্কুলে অনেক লেখালেখি করি, আমি আমার স্কুলে ড্রামার স্ক্রিপ্টস লিখেছি। সো ইটস জাস্ট সামথিং যেটা আমার খুব করতে ভালো লাগে অন দ্য সাইড। সো হ্যাঁ। আচ্ছা, এর বাদে আসলে কি করতে পছন্দ করেন? আপনার হবি কি? আই লাইক ওয়াচিং ফিল্মস, তারপরে মাঝে মাঝে রান্না করি, আম্মুকে তাই বানাই খাওয়াই। আচ্ছা, এক্সপেরিমেন্ট কেমন হয় তার? খুব ভালো, আমাদের চেয়ে ভালো, যদিও বাঙালির আইটেম না, আইটেমগুলো সব আপনি নাম আমরা বলতে পারবো না ওরকম, ওরা যেভাবে বলবে বিভিন্ন দেশের আইটেম। ওই আমি বাজারে মাসে একবার যাই নিজে, কারণ আমি যেহেতু টকশো করি, বাজারের রেটটা আমার জানা দরকার, মাসের বাজারটা। তো ওই যে ওদের যে রিকোয়ারমেন্ট থাকে, এটাই নো এটাই নো এটাই নো, অনেক কিছু নামও আমি জানি না। তো তুমি এগুলা কোত্থেকে এনো নামো প্লিজ, এটা নিয়ে এসো। তো ওইসব ইনগ্রিডিয়েন্ট দিয়ে ওরা কি বানায়, তারপরে যখন আমাদেরকে টেস্ট করতে দেয়, টেস্ট আমার কাছে ভালোই লাগে। তো ওর বাবা আবার দেশি খাবারের বাইরে কিছুই মুখে তুলতে চায় না। তো ও কিভাবে নেয় আমি জানি না, বাট আমার কাছে বেশ ভালো লাগে। যতটা ভালো লাগে তার চেয়েও বেশি আমি ইনফ্লুয়েন্স করি, এই কারণে যে ফিউচার কার কখন কিভাবে কাটবে বলা যায় না, একটা যদি শেখা থাকে। যেহেতু ওর বাবা কোনো কিছুই করে খেতে পারে না এইসব ব্যাপারে, তো আমি চাই না ওর বউ ভবিষ্যতে কষ্ট পাক, ও শেয়ার করুক কিছু কিছু। গল্পে আড্ডায় আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, তবে কিছু প্রশ্নের উত্তর না নিলেই নেই। সেটা হচ্ছে, নীলোফার চৌধুরী মনি
নিজেকে এত দূর নিয়ে এসেছে, তবে রাজনীতির বাহিরে কখনো নিজেকে চিন্তা করে দেখেছে কিনা? হ্যাঁ, রাজনীতিটা তো আসলে একটা নেশা, এটা তো পেশা না। হ্যাঁ, তো রাজনীতির বাইরে তো অবশ্যই কিছু চিন্তা করেছি। আমি এখন ছোটখাটো ব্যবসা টুকটাক করি নিজের চলার জন্য, যেটা হাজবেন্ডের প্রতি প্রত্যেক মুহূর্তে হাত পাতাটা আমার কাছে খুব বেশি সুখকর মনে হয় না। তো সেটার সাথে আপনার মনে করেন যে আমি রাজনীতি করব বলেই কিন্তু আমি এই ব্যবসা কাজে গিয়েছি, যে এখানে কিছু টাকা বেশি পাওয়া যায়, বেশি কাজ করে পাওয়া যায়। চাকরি সেই টাকা দিয়ে অনেস্টলি কিছু করা যায় না, যদিও বাংলাদেশে ডিসঅনেস্টলি বেশি চলে। তো যেটা আমার হতেও না হয়তো বা চাকরিতে গেলে। তো সেই বাহ, আপনাদের সঙ্গে গল্প করে বেশ ভালো লাগলো। তবে যে কথাটা আপনি পূর্বে বলেছেন যে অল্প সময়ে আসলে গল্প জমে না, এমনটাই হয়েছে আজও। তবে আপনাদের দুজনের জন্যই অনেক অনেক শুভকামনা চ্যানেল 9-এর পক্ষ থেকে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে এবং এই 9 চ্যানেলের সমস্ত কলাকুশলী দর্শকদেরকে আমি ঈদ মোবারক জানাচ্ছি আবারও। এবং পাশাপাশি বলতে চাই, সময়টা ভীষণভাবে ক্রুশিয়াল সময় পার হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে। আমরা সবাই ধৈর্য নিয়ে, আমরা বিশ্বাস নিয়ে এবং সচেতনতা নিয়ে আমরা এই যুদ্ধে বিজয়ী হতে চাই। এবং প্রত্যেকেই যারা শুনছেন দেখছেন আজকে, আপনাদের কাছে আমার এটাই অনুরোধ। আমার প্রত্যাশা এই যে আমার এবং আমার মায়ের প্রতি আপনাদের এবং আমার পরিবারের প্রতি আপনাদের যাতে শুভকামনা থাকে, আপনাদের যাতে ব্লেসিং থাকে, এবং আপনারা আম্মুকে এইভাবেই সাপোর্ট দিতে থাকবেন, রেসপেক্ট দিতে থাকবেন, so that she can do better for the nation, and আমাদের জন্য দোয়া করবেন। ঈদ মুবারক। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। একই সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন চ্যানেল 9-এর বিশেষ ঈদ আয়োজনগুলোতে। ওয়ান্স अगेन ঈদ মুবারক।